আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। পবিত্র আল আকসা মসজিদের ইমাম গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়ার সাথে সামরিক মহড়ায় ইরান। পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯০০ নিহত, ঘটনা কি? সর্বশেষ থাকছে চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এনডিটিভির প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। দুটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো দ্ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জ। এর মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যি সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুতর মুহূর্ত। গত ১ বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। সংঘাতের ঝুঁকি। জুন মাসে ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফলে বর্তমান শক্তি প্রয়োগের হুমকি নিছক কথার কথা বলে উড়িয়ে দেওয়া যায় না। অধ্যাপক ম্যাবন বলেন, আলোচনার মূল সমস্যা হল ওয়াশিংটন আসলে কী চায় তা স্পষ্ট নয়। চুক্তির পরিধি কী হবে তা নিয়ে পক্ষগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তিনি এটিকে চাপ সৃষ্টির কূটনীতি হিসাবে উল্লেখ করেন, যা ভুল বোঝাবুঝির মাধ্যমে অনিচ্ছাকৃত সংঘাতের ঝুঁকি বাড়ায়। ইরানের দ্বিধা। ইরান হুমকি দিয়েছে যে তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারে, কিন্তু অনেক মার্কিন ঘাঁটি এমন দেশে অবস্থিত যাদের সঙ্গে ইরানের তুলনামূলকভাবে ইতিবাচক সম্পর্ক রয়েছে। কাতারে একটি মার্কিন ঘাঁটিতে পূর্বের হামলা দোহা-তেহরান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল। অধ্যাপক ম্যাবানের মতে, ইরান এক ধরনের ফাঁদে পড়েছে। শক্ত অবস্থান না নিলে দুর্বল দেখাবে, আবার অতিরিক্ত আগ্রাসন দেখালে কূটনৈতিক ক্ষতি হবে। পবিত্র আল আকসা মসজিদের ইমাম গ্রেফতার। পবিত্র আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আলী আল আব্বাসিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। গত সোমবার সন্ধ্যায় অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মসজিদটির চত্বরের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রের বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, আল আকসা মসজিদ প্রাঙ্গণের ভেতর থেকে ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা শেখ আব্বাসিকে গ্রেফতার করে। তবে তাকে গ্রেফতার করার কারণ কিংবা তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তবে শেখ আব্বাসিকে গ্রেফতারের পরিস্থিতি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময় আল আকসার ইমাম ও খতিবদের ওপর নানা বিধিনিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি ও পুলিশের কড়া পাহারার মধ্য দিয়ে ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদ চত্বরে প্রবেশের হার বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। জেরুজালেমের ওল্ড সিটি ও আল আকসা চত্বরকে কেন্দ্র করে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় অধিকার কর্মীদের গ্রেফতার এবং এলাকা ছাড়া করার খবরও পাওয়া যাচ্ছে। এদিকে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। তাই রমজানের প্রথম তারাবি নামাজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি আদায় করেছে এসব দেশের মানুষ। প্রথম তারাবি নামাজ পড়তে ফিলিস্তিনের আল আকসা মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন হাজারো ফিলিস্তিনি। তবে নানা অজুহাতে বিধিনিষেধ আরোপের পাশাপাশি তরুণ ফিলিস্তিনিদের আল আকসা প্রাঙ্গণে ঢুকতে বাধা দেওয়া হয়। এছাড়া নামাজ আদায়ের সময় ইসরায়েলি পুলিশ পুরো মসজিদ ঘিরে রাখে। প্রত্যক্ষদর্শীদের মতে, নামাজের সময় মসজিদের প্রার্থনালয় এবং খোলা প্রাঙ্গণগুলো পূর্ণ ছিল। আল আকসা মসজিদের খতিব শেখ ইউসুফ আবু স্নেইনে নামাজ পড়ান।
অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে ইসরায়েলি পুলিশ প্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে নিরাপত্তা তদারকি করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়ার সাথে সামরিক মহড়ায় ইরান। ইরান তার মিত্র রাশিয়ার সঙ্গে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ওমান উপসাগরে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ISNA। একজন সামরিক মুখপাত্রের বরাতে বুধবার ১৮ ফেব্রুয়ারি এ তথ্য প্রকাশ করে সংবাদ সংস্থাটি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একদিন পরই সামরিক মহড়ার এ তথ্য ঘোষণা এলো। মুখপাত্র হাসান মাকসুদলু বলেন, ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে এই যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা। তবে মহড়াটি কতদিন চলবে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। এর আগে ইরান ঘোষণা দিয়েছিল সোমবার থেকে পৃথক সামরিক মহড়া শুরু হয়েছে, যা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর তত্ত্বাবধানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পরিচালিত হচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময়গুলোতে ইরানি কর্মকর্তারা বারবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সামরিক মহড়ার সময় নিরাপত্তাজনিত কারণে মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য প্রণালীটি বন্ধ রাখা হয়েছিল। এদিকে চলমান আলোচনা ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের শঙ্কার সতর্কবার্তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উপসাগরীয় জলসীমায় বড় নৌবহর মোতায়েন করেছে। ওমানের মধ্যস্থতায় ফেব্রুয়ারির শুরুতে আবারও আলোচনা শুরু হয়। গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তারপর এই প্রথম আলোচনায় বসে দুই পক্ষ। ওই সংঘাতে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় অংশ নেয়। এর জবাবে তেহরান ইসরায়েল ও ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়। ইরান বলছে আলোচনা কেবল তাদের পারমাণবিক কর্মসূচি ঘিরেই সীমাবদ্ধ। তবে ওয়াশিংটন চাইছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তাদের সমর্থন নিয়েও আলোচনা সম্প্রসারিত হোক। সূত্র রয়া নিউজ। আল জাজিরার এক্সপ্লেইনার, পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯০০ নিহত। ঘটনা কি? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে গত নভেম্বর মাসে জুবাইদা বিবির বাড়িতে হানা দেয় ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট CCD। তারা বাড়ি থেকে মোবাইল ফোন, টাকা, স্বর্ণালংকার, এমনকি মেয়ের বিয়ের জিনিসপত্রও নিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় তার ছেলেদেরও। ২৪ ঘণ্টার মধ্যেই পরিবারের ৫ সদস্য মারা যান। পাঞ্জাবের বিভিন্ন জেলায় আলাদা আলাদা পুলিশ এনকাউন্টারে তাদের হত্যা করা হয়েছে বলে জানানো হয়। নিহতদের মধ্যে ছিলেন জুবাইদার ৩ ছেলে, ইমরান ২৫, ইরফান ২৩, আদনান ১৮ এবং ২ জামাতা। পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান HRCP এর একটি তথ্য অনুসন্ধানকারী মিশনকে সেই দিনের সেই ভয়াল ঘটনার কথা জানিয়ে জুবাইদা বলেন, পুলিশ তাদের বাড়ি ভেঙে সব কিছু নিয়ে যায়। তিনি ও তার পরিবার লাহোরে গিয়ে ছেলেদের মুক্তির জন্য অনুরোধ করেন, কিন্তু পরদিন সকালেই ৫ জনের মৃত্যুর খবর পান। পরে তিনি আদালতে মামলা করলে পুলিশ তাকে হুমকি দেয়, মামলা না তুললে পরিবারের বাকি সদস্যদেরও হত্যা করা হবে। তার স্বামী আব্দুল জব্বার বলেন, তাদের ছেলেদের কোনো অপরাধের রেকর্ড ছিল না। তারা সবাই বিবাহিত এবং কাজকর্ম করতেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান HRCP। তাতে বলা হয়, পাঞ্জাবের CCD আইন ও সংবিধান লঙ্ঘন করে পরিকল্পিতভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত ৬৬০টি এনকাউন্টারে ৯২৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন। CCD গঠন করা হয় ২০২৪ সালের এপ্রিলে বড় ও সংগঠিত অপরাধ দমনের জন্য। HRCP বলছে, CCD আসলে একটি সমান্তরাল পুলিশ বাহিনী, যারা প্রায় শাস্তির বাইরে থেকে কাজ করছে। এর ফলে আইনের শাসন ও নাগরিকের বেঁচে থাকার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। সংস্থাটির পরিচালক ফারাহ জিয়া বলেন, ১৯৬০-এর দশকে পাঞ্জাবেই প্রথম এনকাউন্টার হত্যার সংস্কৃতি শুরু হয়। পরে তা অন্য প্রদেশেও ছড়িয়ে পড়ে, বিশেষ করে সিন্ধুতে। তিনি বলেন, অপরাধ দমনে ভালো তদন্ত, ফরেনসিক ব্যবস্থা ও কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তোলার বদলে সরকার শর্টকাট হিসাবে বেআইনি পথ বেছে নিচ্ছে। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২।
চীনের মধ্যাঞ্চলের একটি শহরে আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে। চীনে চন্দ্র নববর্ষের সময় আতশবাজি ও পটকা ফাটানো সাধারণ একটি প্রথা। যদিও এই বছর নববর্ষ মঙ্গলবার ছিল, সরকারি ছুটি এখনও চলছিল। গত কয়েক বছরে বেইজিং সহ বড় শহরগুলোতে আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। তবে ছোট শহর ও গ্রামীণ এলাকায় ছুটির সময় ধরে পটকা ও মিসাইল ধরনের আতশবাজির শব্দ শোনা যায়।